জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আমাদের চ্যানেলের সাথেই থাকুন। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আজকে পড়ছি কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল, পর্ব ৭, চন্দ্রপুলি। ধনঞ্জয় বাজার থেকে এনেছে গোটা 10 নারকেল, কিলোটা খোয়া ক্ষীর, 10 কেজি মতো চিনি, আরো অনেক কিছু। ইন্দুবালা ফর্দ করে দিয়েছিলেন, সেগুলো দেখে দেখে সে নিয়ে এসেছে। কিন্তু না নিয়ে আসা জিনিসও আছে তার মধ্যে অনেক। যেমন ইন্দুবালা ফর্দে লেখেননি ছোট এলাচের কথা, সেটা মুখে বলে দিয়েছিলেন, ভুলে গেছে ধনঞ্জয়। জোয়ানের কথা বলেছিলেন, একবার নয় অন্তত বার 3, সেটাও আনেননি। একটু দাঁড়িয়ে গেলে এগুলো সব লিখে দিতে পারতেন ইন্দুবালা, কিন্তু সেই সময়টাও ধনঞ্জয় দেয়নি। তাড়াতাড়ি বাজারে বেরিয়েছে সে। নেশায় টান পড়েছে যে তার। আগের রাত থেকে গুড়াকু ফুরিয়েছে, কাজেই তখন তার প্রাণ সংশয়ের অবস্থা আর কি। দিনে অন্তত 12 গুড়াকু দিয়ে দাঁত না মাজলে মেজাজ ভালো থাকে না ধনঞ্জয়। সকালে উঠে কৌটো খেয়ে যতটুকু পেয়েছে তাতেই কাজ চালিয়েছে। কিন্তু যত বেলা বেড়েছে তত মনে হয়েছে যেন হাত পা আর চলতেই চাইছে না তার। মাথা ঝিমঝিম করছে। এই সব কাটাতে ধনঞ্জয় তাই বার 2 জর্দা খেয়েছে। উল্টো দিকে ভুবনের পানের দোকান থেকে কাঁচা সুপারি খেয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গুড়াকুর নেশা বেড়েছে বই কমেনি। তাই কোনো মতে সে মায়ের কাছ থেকে ফর্দ নিয়ে দৌড় লাগিয়েছে বাজারের দিকে। এদিকে ইন্দুবালা যে সমানে বলে চলেছে আরো কি কি আনতে হবে, কি কি লেখা হয়নি খাতায়, সেগুলো কিছুই প্রায় কানে ঢোকেনি ধনঞ্জয়। যেন হাওয়ায় ভেসে বেরিয়েছে সে। ফল হয়েছে মারাত্মক। ভুলে যাওয়া জিনিসপত্রের তালিকা অনেক। তার মধ্যে আছে ছোট এলাচ, লবঙ্গ, জোয়ান, গোলমরিচ, আরো কত কি। এদিকে বয়স বেড়েছে ধনঞ্জয়ের, ইন্দুবালারও ধিকি ধিকি করছে অনেক। দুজনের বাগযুদ্ধ শুরু হলে থামানোর কেউ নেই। রান্নার কোনো জিনিস কিনে আনতে ভুলে গেলে ইন্দুবালা প্রচন্ড রেগে যান। তার হাতের কাছে সবকিছু ঠিকঠাক মতো থাকা যায়। রান্নার সময় এটা নেই ওটা নেই তিনি একদম সহ্য করতে পারেন না। এই নিয়ে সকালে ধনঞ্জয়ের সাথে এক প্রস্থ কথা কাটাকাটি হয়েছে, ছোটখাটো ঝগড়াও। সপাটে ইন্দুবালা বলে দিয়েছেন, মুখের উপর কথা বলবি না ধনা। এটা যে কতবার বলেন, সে নিজেই ধনঞ্জয়কে ডেকে কথা বলেন তার ইয়ত্তা নেই। প্রত্যেকদিন নিজে খেতে বসার আগে এখনো পর্যন্ত ধনঞ্জয়কে খাওয়ান। হ্যাঁ, নিজে বসে থেকে খাওয়ান। সবার খাওয়া হলে তারপর ইন্দুবালা ভাত নিয়ে বসেন। আজকাল খাবারেও রুচি নেই, ভালো লাগে না কিছুই। সবকিছু ফেলে রেখে একতলা আচার নিয়ে কোনো মতে ভাতগুলো খান। এই সব ধনঞ্জয় জানে না, জানলে আর রক্ষে থাকবে না। ইন্দুবালার ভালো মন্দ সবকিছুর দিকে প্রচন্ড নজর ধনঞ্জয়ের। একটু এদিক ওদিক হলেই ছেলেদের ফোন করে মাথা খারাপ করে দেবে। তারাও ধনাদ বলতে অন্তঃপ্রাণ। এতকাল একটা লোকের থাকা মানে বাড়ির সাথে বংশের সাথে শিকড় গজিয়ে যাওয়া। নিজের সন্তানদের থেকেও বেশি বিশ্বাস আর ভরসা করেন ইন্দুবালা তাকে। তবুও কথা কাটাকাটি ঝগড়া কথা বন্ধ হয় দিনে বেশ কয়েকবার, না হলেই বিপত্তি ঘটে। ধনঞ্জয় তখন বারবার জিজ্ঞেস করে, হ্যাঁ গো মা, তোমার শরীর ঠিক আছে তো? বড় খোকাকে ফোন করি, ডাক্তার ডাকুক। এর উত্তরে ইন্দুবালা মুখ ঝামটা দিলে ধনঞ্জয় ভাবে, না, বুড়ি ঠিক আছে, সুস্থ আছে, কোনো অসুবিধে কিচ্ছু নেই। পুজো এলেই ইন্দুবালার মন আর ভালো থাকে না, কেমন যেন খিটখিটে হয়ে যান। পই পই করে ধনঞ্জয় বলেছিল, খুকি ডাকছে, এত করে ঘুরে এসো। ইন্দুবালার একমাত্র মেয়ে ইতু থাকে ব্যাঙ্গালোরে। এই বছরেই তাদের সেখানকার পাট উঠবে। জামাই চলে যাবে ইউক্রেনে। মেয়ে তার ছেলেপুলে নিয়ে এসে উঠবে দিল্লির শ্বশুরবাড়িতে, তারপর সেখান থেকে সোজা স্বামীর কাছে। তাই ওরা বারবার বলেছিল একবার আসতে, বিশেষ করে জামাই সুকান্ত। একবার আসুন না মা, অনেকদিন আপনার সাথে দেখা হবে, আবদার করেছিল। ছোট খোকা ধরিয়ে দিয়েছিল হাতের ফোনটা। সেখানেই তিনি ভিডিও কলে দেখতে পাচ্ছিলেন জামাইকে, খুকিকে, তাদের ছেলেপুলেদেরকে। সবাই চাইছিল ইন্দুবালা যেন ওদের ওখানে একটু যান, একটু থেকে ঘুরে আসেন ওদের সংসারে। খুকি কেঁদেছিল, সেই কবে বিয়ে দিয়েছ, একবার দেখতে পর্যন্ত আসনি, এবার বাইরে চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে। কথা শেষ করতে পারেনি খুকি। ইন্দুবালা খুব শান্তভাবে বলে দিয়েছিলেন,
এবার ছুটি দে না তোদের মাকে, আর ধরে রাখিস না। এই তো তুই, ছোট খোকা বড় খোকা সবাই কেমন মিলেমিশে আছিস, সেভাবেই থাকবি, আমাকে ছেড়ে দে। খুকি এরপরে একটুও কথা বলতে পারেনি। তার কান্না আরো বেড়েছিল। জানতো তার মা কোনোদিন আসবে না তার কাছে, দাদাদের কাছেই যাননি, তার কাছে আসবে কেন? কিন্তু এবার যে চলে যাচ্ছে সে অনেক দূরে, হুট করে মায়ের কিছু হলে আসতে তো 3 দিন চলে যাবে। ফোন রেখে দেওয়ার পর ছোট খোকা সুদীপ বেশ কড়াকড়িই বকে দিয়েছিল ইন্দুবালাকে। একমাত্র 3 ছেলে মেয়ের মধ্যে সুদীপই একটু শাসন করে ইন্দুবালাকে। বিভিন্ন সময়ে নানা ঘটনা ঘটলে, মনোমালিন্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে, দাদা বোন যখন কেউ পারে না সামাল দিতে মাকে, তখন সব শেষে আসে সুদীপ। ছোট খোকা এসে বেশি কিচ্ছু করে না। হোটেলের রান্নাঘরে একটা মোড়া নিয়ে চুপ করে বসে থাকে ক্যাট হয়ে, শুধু নজর রাখে ইন্দুবালাকে পুলিশ ইন্সপেক্টরের মতো। যদিও অনেক ছোট থেকে সে তার দাদা বা বোনের চেয়ে এই ঘরে কাটিয়েছে অনেকটা সময়। রান্না করতে ভালোবাসে সুদীপ। মায়ের অনেক রান্না তার জানা। বাড়ির লোকজনও বেজায় খুশি হয় তার রান্না খেয়ে। অনেকে বলে ইন্দুবালার রান্নার হাত নাকি এই ছেলেই পেয়েছে। একটু বড় হওয়ার পরে সুদীপের খুব ইচ্ছে ছিল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার। ইন্দুবালা সেসব হতে দেননি। কে যেন তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল ভালো করে পড়ে সরকারি চাকরিতে বসে বাঁধা চাকরির কথা। হয়তো কালেক্টর অফিসের বাবুদের দেখে তার মাথায় আসতে পারে। কাজেই সুদীপকে সরকারি পরীক্ষায় বসতে হয়েছিল, চাকরি করতে হয়েছিল মায়ের কথা শুনেই। 3 ভাই বোন কেউই মায়ের অবাধ্য ছিল না কখনোই। তারা একটু সময়ের জন্য মাকে কষ্ট দেয়নি। যা বলেছেন ইন্দুবালা তাই করেছে। এমনকি বিয়ে দিয়ে আলাদা করে দিলেও মুখে কিছুই বলেননি। কিন্তু সুদীপ তাও মাঝে মাঝে এসে গায়ের উপর পড়ে থেকেছে, হম্বিতম্বি করেছে, আরো 2টো বেশি কাজের লোক রাখতে বলেছে, টেবিলগুলো সানমাইকা দিয়ে ঠিক করতে বলেছে। মিস্ত্রি নিয়ে এসে বসে থাকলেও ইন্দুবালা নিজের হোটেলে তাকে নাক গলাতে দেননি। তিনি জানেন ভালোবেসেই করছে সে, তবুও তার রক্তরা যেন আর এই ছেনু মিত্তির লেনের মায়ার জালে না জড়ায়, সেই চেষ্টা তিনি আপ্রাণ করে গেছেন। আর তত 2 ছেলে মেয়ে সবাই খুঁজে বেরিয়েছে তাদের চিলেকোঠা, আচারের বয়াম, নিচে রান্নাঘরের ঝুড়ি চাপা দেওয়া মাছের ডিমের বড়া, মায়ের কাঠের আলমারিতে থরে থরে সাজানো নাড়ু, নিমকি, কুচো আর গজা। এরপর থেকে তাদের যে নিস্তার নেই। সুদীপ মোড়াটা এগিয়ে নিয়ে উনুনের ধারে এসে বসেছিল। দাও দেখি মৌরালা মাছগুলো ভাজি। ইন্দুবালার প্রচন্ড অস্বস্তি হয়। বাইরের কাপড়ে স্নান না করে তুই রান্নাঘরে বসিস কি করে? সুদীপ বলে, যাই তাহলে স্নান করে আসি, রান্না করতে দেবে তো? ইন্দুবালা বলেন, কখনো না, নিজের কাজ করো গে যাও। রান্নার সময় কেউ যদি তাকে বিরক্ত করে মোটেও সহ্য করতে পারে না সে, সেটা সুদীপ জানে। আর জানে বলেই সে ইচ্ছে করেই আজ এইসব করছে। টক করবে নাকি ঝোল? আর একটু বড় সাইজের কেনা উচিত ছিল মা তোমার। সকালে মাছগুলো দেখে ইন্দুবালার মনে হয়েছিল একবার টকের জন্য আর একটু সামান্য বড় হলে ভালো হতো। নিজের মনের কথাগুলো যেন পড়ে ফেলেছে ছোট ছেলে। রশ্মি বলতো, ওটাকেই তুই বেশি ভালোবাসিস মা। ইন্দুবালা বলতেন, ধুর, ওইভাবে ভালোবাসা ভাগ করা যায় নাকি? একটাকে বেশি আরেকটাকে কম বলতে পারিস আমি কাউকেই ভালোবাসি না। লক্ষ্মী চোখ বড় বড় করে বলেছিল, আচ্ছা তাই তুই ওদের জন্য এত কিছু করিস তাই না? ইন্দুবালাও চুপ করে থাকার মানুষ ছিলেন না। জীবনটাকে যে দেখে ফেলেছেন অনেকটা, কর্তব্য করি রে লক্ষ্মী, এইটুকু যদি ওরা মনে রাখতে পারে তাই অনেক। মনে রেখেছিল সন্তানরা, ভোলেনি কেউই। ছোটবেলায় সুদীপ যখন এসে দাঁড়াতো মায়ের সামনে, বায়না করতো একসাথে বাজার যাওয়ার, ইন্দুবালার মোটেই সেগুলো প্রশ্রয় দিতেন না। যখন যা বলবো সেটাই করবে, বাড়তি কাজের তো দরকার নেই, সেই সময়টা পড়াশোনা করোগে। ছেলেটা লুকিয়ে চুরিয়ে তবুও চলে যেত ধনঞ্জয়ের সাথে বাজার করতে। ইন্দুবালা অবাক হয়ে যেতেন অত ছোট্ট ছেলের গুছিয়ে বাজার করা দেখে। পরীক্ষার পরে অন্যান্য বন্ধুরা যখন নানা খেলায় মেতে আছে, দাদা বোন সবাই আঁকার ক্লাসে, সুদীপ তখন রান্নাঘরে মায়ের সাথে পোস্ত বড়া করছে। প্রচন্ড রেগে গেলেও চিৎকার চেঁচামেচি করলেও ছোট খোকাকে নিরস্ত করতে পারেননি তিনি। মাছের টকে বড় মাছ না ছোট মাছ সেই দিক দিয়ে আলোচনা না এগিয়ে উনুন থেকে কড়াই নামিয়ে এসে বসলেন ইন্দুবালা ছোট খোকার সামনে।
তিনি জানেন এই ছেলে সহজে ছেড়ে দেওয়ার নয়। ইতুর বাড়ি যাওয়ার ফয়সলাটা সেরে এবার এখান থেকে উঠবে। কি চাস কি তুই? পুজোয় খুকির কাছ থেকে ঘুরে এসো, ততদিন আমি হোটেল চালাবো। তোর অফিস বন্ধ থাকে মা। এর আগে কোনোদিন হোটেল চালিয়েছিস? দেখেছি তো তোমাকে, তাছাড়া ধনাদা আছে। কিরে, পারবো না? ধনা মাথা নাড়লে কড়া চোখে তাকান ইন্দুবালা। তুই পুজোতে এখানে পড়ে থাকবি, আর ছেলে মেয়ে বউ এরা কি করবে সেটা তোমাকে ভাবতে হবে না, আমি সামলে নেব। আমাকে করুণা করছিস তাই না? যাহ বাপ্পা, করুণার ব্যাপার এলো কোথা থেকে? আমার হোটেল নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না। যাও, বেরিয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে। যাব না। তুমি কি করবে করে নাও। কেন খুকির বাড়ি ইন্দুবালা যাবেন না তাই নিয়ে অশান্তি চরমে উঠেছিল। সুদীপের বউ পর্যন্ত ছুটে এসেছিল। কেন তোমরা মাকে জোর করছো? যেতে চাইছেন না, যাবেন না, মিটে গেল। তুমি আর দাদাভাই দেখা করে এসো না ইতুর সাথে। আমি আর দিদিভাই না হয় দিল্লিতে গিয়ে ওদের সি অফ করে আসবো। ইন্দুবালার ছোট ছেলের বউ খুব একটা এ বাড়িতে আসেন না। পালা পার্বণে নমস্কার খাওয়া দাওয়া ছাড়া বড় একটা ঘেঁষতে দেখেন না। কিন্তু খোঁজ রাখে ইন্দুবালার সে। দিনে অন্তত একবার ফোন করে। কি কি রান্না করলেন ইন্দুবালা, নতুন কিছু হলো কিনা, সব। তার সাথে কথা না হলেও ধনঞ্জয়ের সাথে তো হয়ই। বড় ছেলের মেয়ে সুনয়নী যখন বিদেশ থেকে অতদিন পরে এলো, সেই খবর প্রথমে পেয়েছিল এই ছোট ছেলের বউ নন্দিতা। সেই সবাইকে জড়ো করে। বড় ছেলে বৌমার রাগ মিটিয়ে আবার সুনয়নীকে টেনে নিয়েছিল নিজেদের মধ্যে। ছোট খোকা যা রকচটা, এই বউ সামলে রেখেছে তাকে সব দিক থেকে। তাই মুখে কিছু না বললেও ছোট বউকে সমীহ করেন ইন্দুবালা। আর সেও বেশ দূর থেকে যথেষ্ট শ্রদ্ধা আর ভক্তি দেখায়। আর দেখাবে নাই বা কেন? ইন্দুবালার সাথে যে তার আছে এক অন্তরের যোগ, সে অনেকদিন আগের কথা। নন্দিতা তখন কলেজের গণ্ডি সবে পেরিয়েছে। মল্লিক বাড়ির যে ছেলেটাকে সে ভালোবাসে তার সাথে বাড়িতে বিয়ে দিতে চাইছিল না মোটেই। মেয়ের সাথে বাবা মায়ের মুখ দেখা দেখি যখন বন্ধ হওয়ার জোগাড়, খবরের কাগজের বিজ্ঞাপন দেখে যখন বাড়ির সামনে ছেলের বাড়ির লোকজন এবং ছেলেরাও লাইন দিতে শুরু করেছে নন্দিতাকে দেখবে বলে, ঠিক সেই রকমই একদিন সে শটান চলে এসেছিল এই ইন্দুবালার ভাতের হোটেলে। সুদীপ নামে যে ছেলেটাকে সে ভালোবাসে তার মায়ের সাথে কথা বলতে। সদর দরজা হাট করে খোলা ছিল। ওটাই যে হোটেলে ঢোকার রাস্তা সে জানত না। ঘরের মধ্যে ঢুকে খাবারের কাঠের পংক্তিগুলোর মধ্যে দিয়ে এগিয়ে গেলে ডান হাতে পড়ে রান্নাঘর। সেই ঘরে ঢুকে নন্দিতা দেখেছিল সন্ধ্যার আঁচে চিড়ের পায়েসের দুধ জাল দিচ্ছেন ইন্দুবালা। কয়লার আগুনের লাল আভা ছড়িয়ে আছে ভদ্রমহিলার সারা চোখে মুখে জুড়ে। এত শান্ত কেউ হতে পারে নন্দিতা ভাবতেও পারেননি, কারণ এমন মানুষের সংস্পর্শে সে এর আগে কখনো আসেনি। সব খুব গুছিয়ে সেদিন বলতে পেরেছিল নন্দিতা, তেমনটাও নয়। ইন্দুবালা এতটুকু বুঝেছিলেন তার ছেলেকে ভালোবাসে এই মেয়েটি, বিয়ে করতে চায়। বাড়ির লোক দিতে চাইছে না বলে সোজা ছেলের মায়ের কাছে চলে এসেছে, তাও ছেলেকে না জানিয়ে অনেক আটঘাট বাধা বন্ধের চিন্তা না করেই। অবাক হয়ে তাকিয়েছিলেন নন্দিতার মুখের দিকে ইন্দুবালা। তার কোনোদিন সাহস হয়নি বাড়িতে বলার যে ভালোবাসেন মনিরুলকে, বিয়ে করতে চান। পালিয়ে বিয়ে করতে গিয়ে স্বর্ণলতাকে মরতে হয়েছিল পুকুরে ডুবে। মনিরুলকে ছেড়ে আসতে হয়েছিল কপোতাক্ষের তীরে। তাদের সবার প্রতিনিধি হয়েই কি এই মেয়েটা সন্ধ্যাবেলা এসেছে তার কাছে? চিড়ের পায়েসটা শেষ করে জানতে চেয়েছিলেন, তাকে ভালোবাসে তো তার ছেলে? থাকতে পারবে তারা দুজনে সুখী হয়ে? মেয়েটা ঘাড় নেড়েছিল। আর ইন্দুবালা সেই সন্ধ্যার প্রথম আঁচে চিড়ের পায়েস নামিয়ে অল্প একটু অগ্নিকে উৎসর্গ করে বাটি ভরে এগিয়ে দিয়েছিলেন তার ছোট বউয়ের দিকে। বলেছিলেন, চিন্তা করো না, আমি বড় খোকাকে চিঠি লিখছি দিল্লিতে। সে এলে তাকে নিয়ে তোমাদের বাড়ি যাব, কথা বলে আসবো তোমার বাবা মায়ের সাথে। অবাক হয়েছিল মেয়েটি। এত নির্বিবাদে কোনো প্রশ্ন না করে সব মেনে নিলেন ইন্দুবালা। কোনো প্রশ্ন করলেন না কোথায় থাকে নন্দিতা, কি জাত, বাবা মায়ের পরিচয়, আদৌ কিছু পড়ে কিনা।
2 সপ্তাহ পর ইন্দুবালা চলে গিয়েছিলেন বড় খোকা আর খুকিকে নিয়ে নন্দিতার বাড়ি। নন্দিতা অবাক হয়ে গিয়েছিল এই একলা একটা ভাতের হোটেল চালানো মেয়ে মানুষের কথা শুনে। যে মহিলাকে না দেখেই তার বাবা মা হতচ্ছেদা করেছে, সেই মহিলাই রাজি করিয়ে নিলেন বাড়ির লোককে। শুধু তাই নয়, 1 সপ্তাহের মধ্যে বাবা মা বিয়ের পাকা কথা বলার জন্যও চলে এলেন ইন্দুবালার ভাতের হোটেলে। সেই থেকে নন্দিতা আরো কাছের হতে পারত ইন্দুবালার। কিন্তু বিয়ের পরে কিছুদিন ছেনুমিত্তির লেনে থেকেই সে বুঝে গিয়েছিল এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা চিরকালের জন্য একা হয়ে যান। তখন তারা সেই একাই একটা জগতের মধ্যে বাঁচতে ভালোবাসেন। ইন্দুবালার সেই নির্জন জগৎ হলো তার ভাতের হোটেল। জোর করে তাই সেখানে প্রবেশ করতে চায়নি নন্দিতা। সুদীপকেও বুঝিয়েছিল তার মতো করে। বউয়ের কথা মতো সুদীপ ফোন করে মায়ের সাথে কথা বলিয়েছিল খুকির। ভেবেছিল খুকি ঠিক রাজি করিয়ে নিতে পারবে মাকে। উল্টে মাই কাঁদিয়ে ছাড়ল খুকিকে। কেমন যেন মেনে নিতে পারে না সুদীপ। 2 ভাইয়ের বোন অন্তপ্রাণ। সবকিছুর একটা লিমিট আছে মা, খুকিকে এইভাবে না বললেও পারতে। ভারী ফ্রেমের চশমায় ছোট খোকাকে কেমন যেন মাস্টার রতনলাল মল্লিকের অল্প বয়সের মতো লাগে ইন্দুবালার। হাব ভাব, ঘাড় ঘুরিয়ে কথা বলা। ঠাকুরের কৃপায় শুধু স্বভাবটা তার বাবার মতো না। চলে যাচ্ছিল রেগেমেগে সুদীপ। ইন্দুবালা খেয়ে যেতে বললেন। থেকে যেতেই হলো সুদীপকে। মুখের ভাতকে অগ্রাহ্য করার মতো সাহস তার নেই। মাকে অসম্মান করার তো নয়ই। তাছাড়া অনেকদিন সে মায়ের হাতে মাছের টক খায়নি। ছোট ছেলে এসেছে বলে ইন্দুবালা সেদিন জম্পেশ করে রেঁধেছিলেন মুড়ি ঘন্ট। সুদীপ বড় ভালোবাসে যে। গরম মশলার হালকা গন্ধ ছড়িয়ে পড়েছিল সারা ঘর জুড়ে। আসন পেতে বাবু হয়ে বসে খেতে ভালো লাগে সুদীপের। যদিও বাদ ধরতে শুরু করেছে তারও। রান্নাঘরের মেঝেতে থালার পাশে যখন বাটিগুলো সাজিয়ে রাখেন ইন্দুবালা, চোখে জল এলো ছোট খোকার। খেতে খেতে বিষম খেলে বার 2 ষাট বলল তার মা। মাথায় হাত বুলিয়ে দিল। বারবার মনে মনে সুদীপ ঈশ্বরের কাছে প্রার্থনা করল তার মা যেন এইভাবে রয়ে যায় চিরটাকাল। ভর দুপুরে 1 পেট খেয়ে ইন্দুবালার দোতলার ঘরে খাটের উপর টান টান হয়ে ঘুমিয়ে সন্ধ্যার সময় যখন বাড়ি যাবে বলে নিচে নামল, সুদীপ তখন ঠিক সত্যি তার আর কোথাও যেতে ইচ্ছা করছিল না। ওই সন্ধ্যাতেই ইন্দুবালার উনুনে নতুন আঁচের কয়লা পড়েছিল। তার 70 পেরোনো মা কতগুলো নাতির বয়সী ছেলে মেয়ের আবদার মেটাচ্ছিলেন, আর সুদীপের সেই মুহূর্তে খুব হিংসা হচ্ছিল ছেলে মেয়েগুলোকে। সেও যদি তার মায়ের চারপাশে এইভাবে ঘুরে বেড়াতে পারত। তার স্ত্রী নন্দিতা ঠিকই বলে, তোমাদের থেকেও মা ভালোবাসেন ওই হোটেলটাকে। ওর থেকে মাকে আলাদা করার কথা স্বপ্নেও ভেবেও না, তাহলে আর বেশি দিন রাখতে পারবে না মাকে। ইন্দুবালা ছোট খোকার হাতে ধরিয়ে দেন খাবারগুলো। ছোট বৌমা নাতি নাতনিরা খাবে। রাতে ফোন করে বোনকে সুদীপ বোঝাতে পেরেছিল, মা যেমন আছে থাকতে দে, পারলে তোরে বিদেশ যাবার আগে একবার দেখা করে যাস, সেটাই ভালো হবে। অনেক রাতে শুতে এসে ইন্দুবালা ভেবেছিলেন, ছোট খোকাকে বললে সে কি আজকে থেকে যেত। কতদিন তো 2 ছেলে মেয়েকে পাশে নিয়ে ঘুমননি তিনি। তালপাতার পাখা নেড়ে নেড়ে বাতাস করেননি। বড় খোকাকে তো ডেকে নেওয়ার যেতই ফোন করে। 2 ছেলেকে পাশে নিয়ে ইন্দুবালা শুয়ে আছেন। নিজের ভাবনাতেই কেমন যেন খটকা লাগে তার। যা তিনি সন্তানদের ছোট্টবেলাতেই করেননি, আজ কেন সেগুলো করতে চাইছেন? তাহলে এই কি তার সত্যিকারের শেষ সময়? ছ্যাদ করে ওঠে তার গা। তিনি না থাকলে এই বাড়িটার কি হবে? কি এক বিষণ্ণতা যেন ঘিরে ধরে ইন্দুবালাকে। এমন পাথর কেন হয়ে গেলেন তিনি? এই বাড়িটায় থাকতে থাকতেই এমনটা হলো নাকি? আষ্টে পৃষ্ঠে বেঁধে গেলেন বাড়িটার সাথেই। কোথাও কোনোদিন তার যাওয়া হলো না। সেটা কি নিজের ইচ্ছেতেই, নাকি সত্যি তার যাওয়ার কোনো জায়গা ছিল না? চিলেকোঠার ছাদ থেকে বাড়ির পেছনের বাগান, হোটেলের রান্নাঘর, খাবার ঘর, রাস্তার পাশে কাশি মুদির দোকান, বড়জোর রেললাইনের ধারে সকালের বাজার, এইটুকু ভৌগোলিক আলোছায়ার মধ্যে ইন্দুবালা নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন। কেন রেখেছিলেন? তাহলে বাইরে যেতে ভয় করত কি তার? ধুর, কি সব ভাবছেন। ফুরসত পেতেন না কোথাও যাওয়ার। প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদেরও কোথাও যেতে দেননি তিনি। আগলে রেখেছিলেন কঠিন কঠোর শাসনে।
কারণ তিনি জানতেন এই মল্লিক বাড়ির রক্ত খারাপ, একটু আলগা দিয়েছ কি সবাই মাস্টার রতনলাল মল্লিক তৈরি হবে। ইন্দুবালা তাই তাদের কবেকার খুলনার বাড়িতে বসা দাদুর টোলটাকে ওপরের ঘরে গড়ে তুলেছিলেন নিজের মতো করে। ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এক পূব বাংলার বিধবা যখন হোটেল চালাচ্ছে, তখন তার বাড়ি থেকে ভেসে আসছে কচি গলায় পড়ার আওয়াজ। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই। বড় খোকা হারিকেনের আলোয় পড়ছে সহজ পাঠ, ছোট খোকা স্লেটে লিখছে অ আ ক খ, আর পুচকে মেয়েটা কোথায় শুয়ে ঘুমাচ্ছে অকাতরে। জাগলেই দাদারা কেউ না কেউ তাকে দুধ খাইয়ে দেবে। আর ইন্দুবালা তখন দুটো গনগনে উনুনের সামনে, কোনোটাতে ফুটছে সোনামুগের ডাল, কোনোটাতে বা ভাত। এটা ছিল খুব চেনা একটা ছবি। ইন্দুবালার ভাতের হোটেলে অনেক দিনের খদ্দের যারা, তাদের কারো কারো মনে থাকার কথা। গরিবের একমাত্র হাতিয়ার লেখাপড়া, সেটা যদি তার সন্তানরা করে উঠতে পারে, তাহলে এই যে দিনরাতের পরিশ্রম তা সার্থক হয়। বোনকে বেশ খানিকটা বড় করে তুলেছিলেন দাদারাই, তাই মেয়ে মায়ের থেকেও দাদাদের নেওয়াটা বেশি, সেই ছোট থেকেই। দাদারাও খুকি বলতে প্রাণ। তিনজনের বড় হয়ে ওঠা একে অন্যকে অবলম্বন করে, তার মাঝে খাড়া হয়ে বটগাছের মতো যেন আছেন ইন্দুবালা। ঝুড়ির সাথে বটগাছের যেমন সম্পর্ক, ঠিক তেমনই ইন্দুবালার সাথে ছেলে মেয়েদের সম্পর্ক। মা আছে জানলে ওরা নিশ্চিন্ত হতো, আর ইন্দুবালা নিশ্চিন্ত হতেন ওদের সারাক্ষণ চোখের সামনে দেখে। খুব যে হুজ্জুতি ওরা করতো তেমনটা নয়, ওরা সময়ও পেত না। ছোট থেকে ওরা জেনে এসেছে ওদের মা আর বাবা একজনই, আর তিনি হলেন ইন্দুবালা, যার আবার একটা হোটেল আছে। সেই হোটেল না চললে ওদের ভাতও জুটবে না। কেমন করে যেন ফুসমন্দরের মতো কানে ঢুকিয়ে দিতে পেরেছিলেন ইন্দুবালা। তাই ছোট থেকেই ওদের চাহিদা ছিল খুব কম। মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যেতেন। ওরা যখন একটু একটু করে বড় হচ্ছিল, ওদের দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়তো তার। নিজেও তো ভাইকে একদিন দিদি আর একদিকে মায়ের মতো করে বড় করে তুলেছিলেন। তবুও যেটুকু স্নেহ পরশ শীতল হিমের মতো তাদের গায়ে লেগে থাকতো, এই বাচ্চাগুলোর কপালে তো তাও জোটেনি। সেই স্নেহ কোমলতা ইন্দুবালা নিজের শরীরের অন্তঃপুরে লুকিয়ে রেখেছিলেন। কখনো কোনো দুর্বলতার মুহূর্তেও তিনি প্রকাশ করেননি। ইন্দুবালাকে কোনোদিন কাঁদতে দেখেনি তার তিন ছেলে মেয়ের কেউই। শুধু তারা দেখেছে মায়ের অমানসিক পরিশ্রম। নিয়মের একটু এদিক ওদিক হতে দেননি তিনি। ছোট বড় নানা অনুশাসনে মানুষ হয়েছে সুদীপ, প্রদীপ আর ইতু। পান থেকে চুন খসার জো ছিল না, মিথ্যে কথা বলা ছিল আরো অপরাধের। কোনোদিন অবশ্য তা বলতে হয়নি তাদের। চোখের দিকে তাকাতেই মা কেমন যেন বুঝে যেত সকল মনের কথা। নিয়মিত ছেলেদের স্কুলে গিয়ে খোঁজ খবর নিতেন ইন্দুবালা, ঠিকমতো পড়ছে কিনা। বড় ছেলেও সামলাতো অনেকটা, কিন্তু সেও তো তখন অনেক ছোট। শুধু স্কুলের ভরসাতেই বাচ্চাদের লেখাপড়া ছেড়ে দেননি ইন্দুবালা। বাড়িতে একসময় তাকে পড়াতেন বাবা, তারও আগে দাদু, কিন্তু এখানে তার বাচ্চাদেরকে কে পড়াবে? ইন্দুবালার হাতে সময় নেই একটুকু। তা সত্ত্বেও বর্ণপরিচয় নিজেই পড়িয়েছিলেন ছেলেদের, আর ছেলেরা পড়িয়েছিল বোনকে। স্কুলে ভর্তি হওয়ার অনেক আগেই বাড়িতে রেখেছিলেন পড়ানোর জন্য মাস্টার। খোঁজ নিয়েছিলেন ছিন্নমিত্তির লেনের পূর্ব দিকে যে স্কুলটা আছে, সেটা নাকি কর্পোরেশন স্কুল। ওখানে পড়াতে টাকা পয়সা তো লাগেই না, তার উপরে আবার কোন এক সংস্থা থেকে দুপুরবেলা বাচ্চাদের ভাত খেতে দেয়। ওই স্কুলের এক অঙ্কের স্যার মাঝে মাঝে ইন্দুবালার হোটেলে খেতে আসতেন। ইন্দুবালা তার কাছ থেকে সব নিয়ম নীতি শুনে স্কুল চলে গিয়েছিলেন নিজেই। দুই ছেলেকে সেই স্কুলে ভর্তি করিয়েছিলেন। প্রথম দিকে ধনা গিয়ে দিয়ে আসতো তাদের, কয়েকদিন পর নিজেরাই যেতে শিখল। ছেলেদের হাতে ধরে শিখিয়েছিলেন ঘরের কাজ, রান্না বান্না, কাপড় কাচা, বাসন মাজা। বড়টা অতটা গুছিয়ে করতে না পারলেও ছোটটি শিখেছিল খুব মন দিয়ে। তার ওইসব বেশ ভালো লাগতো। বড়টা আগলে রাখতে শিখেছিল দুই ভাই বোনকে, কখনো কখনো মাকেও। কাজ না পারা নিয়ে বড় খোকা কম মার খেয়েছে ইন্দুবালার কাছে। ধনঞ্জয়ের আবার এই সব কিছু সহ্য হতো না। ওইটুকু ছোট ছোট হাতে ছাই খাটবে মা? ইন্দুবালার জবাব ছিল, না হলে পদ্ম হবে কি করে?
ইন্দুবালা ছেলে মেয়েদের সামনে যে কত কঠিন অনুশাসন রেখেছিলেন তা বাঙালি ঘরে সেটা খুব একটা দেখা যায় না। কেন এমন কঠোর হয়েছিলেন ইন্দুবালা? তাকে তো এমন অনুশাসনের মধ্যে বড় হতে হয়নি। একটা নয়, একাধিক কারণ এর পেছনে ছিল। 3টি নদী পেরিয়ে যেদিন তিনি কলকাতায় এসে এই মল্লিক বাড়িতে ঢুকেছিলেন, সেদিন থেকেই বুঝেছিলেন তার ভাগ্য কলাপোতায় যেমন টিমটিম করে জ্বলছিল, এখানে এসে বুঝি তা নিভল। কলকাতার বাবুরা বিকেলে গলায় পাউডার মেখে তাস পেটায়, রাতে বউ পেটায়, ভোরে সোহাগ করে, আর গোটা দিন পাশপালিশ বুকে জড়িয়ে ঘুমায়, কিংবা চিতপুরে কোনো মনের মানুষের বাড়িতে মাছের তেল চচ্চড়ি খেয়ে গা হাত পা মালিশ করায়। ইন্দুবালার এই বাড়িতে নানা রকমের প্রতিবন্ধকতা ছিল। জীবনের নানা চড়াই উতরাই বিয়ের কয়েক বছরের মধ্যে ইন্দুবালাকে করে দিয়েছিল ক্ষতবিক্ষত। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যদি কোনোদিন কোনো সন্তান আসে তার জীবনে, তাহলে এই বাড়ির কোনো পূর্বপুরুষের ছায়া তিনি তাদের উপর পড়তে দেবেন না। বড় ছেলে যখন পেটে, শাশুড়ি তখন সবে তার চলৎ শক্তি হারাতে বসেছেন। তাও তার খানদানি মেজাজে তখনও বয়সের জং পড়েনি। নাতির মুখ চেয়ে বুড়ি দেখতে পাবেন সেই আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। কাজেই বাড়িতে পিতৃপুরুষের মুখে জল দেওয়ার লোক এসেছে শুনে তিনি আহ্লাদিত হয়েছিলেন, কিন্তু নাতিকে তেল মাখানো ছাড়া বড় বেশি সোহাগ করার সময় পাননি। ছোট ছেলে যখন হলো, শাশুড়ি বিছানা নিলেন, আর মেয়েকে দেখে যাওয়ার অবকাশ তার হয়নি। যে বাড়িতে মা ষষ্ঠী বিরূপ বলে দোজ পড়ে ছেলের আবার বিয়ে দিয়েছিলেন, সেই বাড়ির উঠোন জোড়া বাচ্চাদের কলকাকলি শুনে যাওয়ার সৌভাগ্য তার হয়নি। কিন্তু মনে মনে এক পরম শান্তির গীত দিয়েছিলেন তিনি। এক গোষ্ঠী ঘটির মাঝে এক বাঙাল মেয়ে নিয়ে আসার দূরদর্শিতার বাহবা দিতে দিতে বুড়ি চোখ বুজেছিলেন। মাস্টার রতনলাল মল্লিক তারও কিছুদিন পরে পরলোকে গিয়েছিলেন। ইন্দুবালা নিজ হাতে মুখাগ্নি থেকে শুরু করে শ্রাদ্ধ শান্তি তো করে দিয়েছিলেনই, এমনকি এখনো পর্যন্ত প্রত্যেক মহালয়ার বাড়িতে পুরোহিত ডেকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির স্বর্গীয় আত্মীয় স্বজনদের জলের ব্যবস্থা করেন। নিজে দিতে পারেন না বলে পুরোহিতকে দিয়ে দেওয়ান। ছেলে মেয়েদেরকে সেই দিকে ঘেঁষতে দেন না একটুকু, বড় হলেও না। এই নিয়ে তাদের অনেক প্রশ্ন ছিল। সব জবাব থেমে থেমে ইন্দুবালা যখন বলতেন, আগে মরি, তারপর নিজেরা সব সামলিও। প্রাপ্তবয়স্ক হয়ে ছেলেরা মল্লিক বাড়ির শেকড়ের উৎস সন্ধানে নিজের যখন আগ বাড়িয়ে গেছে, আশেপাশের আত্মীয় স্বজনের সাথে মিশতে তখন হোঁচট খেতে হয়েছে বারবার। তারা বুঝতে পেরেছে মা কেন তাদের বাড়ির চারপাশে জমাট অন্ধকার থেকে তাদেরকে এইভাবে দূরে রেখেছে, কেন তাদের কাছে স্বপ্নের মতো হয়ে উঠেছে খুলনার কোনো এক অখ্যাত অজপাড়াগা কলাপোতা। বাবার কাছ থেকে তারা না দেখা মামার বাড়ির গ্রামটাকে যেন বেশি করে চেনে। মাস্টার রতনলাল মল্লিক তাদের কাছে বাবা হিসেবে কাগজে কলমে পরিচয় হওয়া ছাড়া আর কোনো কিছুই ছিল না কোনোদিন। মাঝে মাঝে ঝড়ো হাওয়ার মতো শ্বশুরবাড়ির কোনো দূর সম্পর্কের বদ আত্মীয় এসে সম্পত্তি বাগাতে চেষ্টা করেছে, ছেলেদের উস্কিয়ে দিয়েছে, লোভ দেখিয়েছে। ইন্দুবালা নিজে সেই সব ফাটল মেরামতি করেছে। এখানে এগুলো হয়তো বিস্তরে বলা যেতে পারত, তাহলে আর 5টা ঘরের কুটকাচালির মতো শোনাতো ব্যাপারটা। লাউয়ের খোসা পোস্ত দিয়ে ভাজার স্বাদটা আর থাকতো না, গরম ভাতও হয়ে যেত জুড়োনো। ছোট থেকে বাচ্চারা এই ছেনমিত্তি লেন ছেড়ে বেরোয়নি খুব একটা। বাবা বাছা করে আদর করেনি তাদেরকেও। মামার বাড়ি থেকে আসেনি তাদের জন্য কোনোদিন পুজোর জামা, কিংবা বাবার দিকের কোনো কুটুম পয়লা বৈশাখে পাঠায়নি মিষ্টির হাড়ি। অথচ তারা জানতো খুলনা বলে একটা জায়গা আছে, কলাপোতা বলে একটা গ্রাম। সেই গ্রামে একটা বড় উঠানওয়ালা বাড়ি আছে, সেই বাড়িতে একটা তুলসী মঞ্চ আছে, কপোতাক্ষ নদের পাড়ে আছে মায়ের স্কুল। একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন বুকে নিয়ে বাংলা ভাষার জন্য তাদের মামা দিদা সবাই শহীদ হয়েছে। তাদের মা আসলে শহীদ পরিবারের মেয়ে। আদর আহ্লাদে ইন্দুবালা বড় করেননি তাদের ছেলে মেয়েদেরকে ঠিকই, তাই বলে ভাব ভালোবাসা ছিল না বললে কথাটাকে পাপ বাড়বে। ইন্দুবালার ভালোবাসা সেই ছোট্ট থেকে ছেলে মেয়েরা বুঝে গিয়েছিল অন্যরকম ভাবে। তাদের জন্য বড় বয়ামে কাচের শিশিতে অ্যালুমিনিয়ামের কৌটায় ইন্দুবালা যত্ন করে কত কিছু যে খাবার করে রাখতেন। কোনোটাতে নাড়ু, কোনোটাতে মুড়ির মোয়া, চিড়ে ভাজা, কুচো, নিমকি আর গজা, আরো যে কত কি, আজ তা নিজেও মনে করতে পারেন না।
বড় ছেলে যেবার বিয়ে পরীক্ষা দিল সেবার নিজে গিয়ে কালীঘাটে মায়ের কাছে পুজো দিয়েছিলেন। বলে এসেছিলেন কোনোদিন নিজের জন্য তিনি কিছু চাননি, কিন্তু ওকে দাঁড়াবার জায়গাটুকু করে দিও মা। ছেলে ভালোভাবে পাশ করেছিল। ইন্দুবালা জানতেন একটাকে দাঁড় করাতে পারলে বাকিগুলো ছপাছপ দাঁড়িয়ে পড়বে। বাস্তবেও তাই হয়েছিল। বড় ছেলে প্রথম চাকরির মাইনে সবটাই মাকে মানি অর্ডার করে পাঠিয়েছিল দিল্লি থেকে। ইন্দুবালা খুশি হয়েছিলেন মনে মনে, কিন্তু মুখে কিচ্ছুটি প্রকাশ করেননি। টাকা তো তিনি নেননি, বরং কয়েক মাসের মধ্যে ছেলের বিয়ে দিয়ে আলাদা করে দিয়েছিলেন। বাকি দুটো কথা শোনাতে এলে ইন্দুবালা তাদের মুখের উপর সোজা সাপটা বলে দিয়েছিলেন নিজের পায়ে দাঁড়িয়ে এবার নিজেদের পথ দেখতে হবে। তার চারপাশ থেকে ভিড় বাড়ানো বরদাস্ত করবেন না তিনি। বড় রুক্ষ মনে হয়েছিল সেদিন কি ইন্দুবালাকে? তা তো হয়েছিলই, কিন্তু তিনি জানতেন প্রথম থেকে দূরে না সরালে আর কোনোদিনই যে ওরা নিজেদের গুছিয়ে উঠতে পারবে না। নিজের সংসার হবে না মাথা গোজার জায়গাটাও। আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে গেল ইন্দুবালার। জীবনটা তো তারও অনেকদিন আগেই ফাঁকা হয়ে গিয়েছিল। ধনঞ্জয় সাপসাপান্ত করল, কেমন মা তুমি? ছেলে মেয়েদের দূর করে দিলে, মরার সময় জল পাবে না দেখে নিও। ভর সন্ধ্যাবেলায় ধনঞ্জয়ের কথাটা বড় বুকে বেজেছিল তার। কিন্তু ইন্দুবালা জানতেন তার দুই কুলে কেউই মরার আগে জল পায়নি। তিনিও যে পাবেন সেই আশা তিনি করেন না। ইন্দুবালা তাই প্রতি বছর মহালয়ার পিতৃপক্ষে কালো তিলের সাথে গঙ্গাজল উৎসর্গ করেন। কলাপাতার ডোঙায় কুশের আংটি পরে পিতামহ থেকে শুরু করে মাতামহ, শ্বশুর, বাড়ির তিন কুলের কেউই বাদ পড়ে না, এমনকি মনিরুল। সেই কবেকার ৭১ যুদ্ধে হারিয়ে যাওয়া নিজের প্রথম প্রেমকে সেদিন সারাদিন নির্জলা থেকে ইন্দুবালা জল দেন। প্রথম প্রথম লোকজনের খুব চোখ টাটিয়েছিল। মেয়ে মানুষ আবার তর্পণ করবে কি গো? আত্মীয় কুটুমরা যখন তখন সাপ নেউলের মতো পেছনে পড়েছিল, কথা শোনাতে ছাড়েনি। ইন্দুবালা কারো কথা শোনেননি। একটা লম্বা নামের তালিকা তৈরি করে চারপাশে অসংখ্য পরিচিত অপরিচিত আত্মার মুখে কালো তিল আর গঙ্গা জল কুশের আংটি পরে ঢেলে গেছেন। তোমরা যারা জল পাওনি জল খাও, ইন্দুবালাকে ক্ষমা করে দিও। গড় হয়ে প্রণাম করে শেষে এই কথাগুলো বলতেন তিনি। কাজে যাদের কাছে মহালয়া ছিল সকালের বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ, জাগো তুমি জাগো গানের ধুয়ো, ইন্দুবালার কাছে সেটা ছিল একটা মৃত্যুর উৎসব। অতি প্রিয়জন থেকে শুরু করে অচেনা লোকদের আবাহন করা এক বিস্তৃত স্মৃতির পথে নিরন্তর পরিক্রমণ। মনটা চুপ করে খারাপ হয়ে যায় ইন্দুবালার। ধনঞ্জয় সেটা বুঝতে পারে। বিরক্ত করে না তখন একটুও। নিজে নিজে উনুন ধরায়, সবজি কাটে, আটা মাখে। ইন্দুবালা নিচে নামেন অনেক দেরি করে। মহালয়ায় ইন্দুবালার হোটেলের মেনু সাদা তিলের বড়া, নারিকেলের ডাল, কুচো মাছের চচ্চড়ি আর চালতার চাটনি। ম্যাসের ছেলে মেয়েগুলো হাপুস হুপুস করে খেয়ে আঙ্গুল চাটতে চাটতে চলে যায়। চাঁদপানা মুখগুলো আবার কয়েকদিন দেখতে পাবে না ইন্দুবালা। সবাই বাড়ি যাবে পুজোর ছুটিতে। যাবার আগে কেউ প্রণাম করে, কেউ বা আবার আদর করে জড়িয়ে ধরে, কেউ চুমু খায়, কেউ আবার সেলফি তোলে। দিদাকে তারা নাকি খুব মিস করবে। ভালো থেকো তুমি, আর পুজোয় একদম ভালো ভালো রান্না করো না, তাহলে ওই ধনাদাই সব খাবে। কত কি সব কলবল করতে করতে বেরিয়ে যায় ওরা। আরো ফাঁকা হয়ে যায় ইন্দুবালার চারপাশ। কিচ্ছুটি মুখে না দিয়ে ইন্দুবালা উপরের ঘরে গিয়ে চুপটি করে বসেন। কাদের জন্য তার এত ফাঁকা ফাঁকা লাগে? সবাইকে নিয়ে থাকলে আজই নিশুতি রাতে বাড়ি গম গম করত। কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই, মনের কোনো মালিন্য নেই। তবুও ছেলে মেয়েগুলোকে কেন এত দূরে সরিয়ে কি পেলেন তিনি? একা বাঁচা সুখ। কার উপর অভিমান করে একা হয়ে গেলেন তিনি? বাবা, মনিরুল, মাস্টার রতনলাল মল্লিক, নাকি অদৃষ্ট? দম বন্ধ হয়ে আসে তার। রাতগুলোতে দু চোখের পাতা আর এক করতে পারেন না তিনি। ঘুম যেন তার থেকে দূরে পালায়। সাত পাত চিন্তা মাথার মধ্যে পাক খেতে থাকে কপোতাক্ষের ঘোলা জলের মতো। ঠিক এই সময় ইন্দুবালার যেটা হয়, তিনি আর চুপ করে বসে থাকতে পারেন না, কাজ করতে হয় তাকে। প্রচুর কাজ। মনে পড়ে যায় 10টা নারকেলের কথা, কিলোটা খোয়া ক্ষীর, কেজি খানেক চিনি,
ধনঞ্জয় মাঝরাতে শুনতে পায় রান্নাঘর থেকে ভেসে আসছে খড়খড় আওয়াজ। চোর ঢুকলো নাকি পুজোর আগে রান্নাঘরে? একটা বড় গামলা নিয়ে গেলেও তো অনেক। পা টিপে টিপে এগিয়ে দেখে দরজা হাট করে খোলা। রান্নাঘরে মেঝেতে সবকিছু সাজিয়ে নিয়ে নারকেল কুটছেন ইন্দুবালা। খিচিয়ে ওঠে ধনঞ্জয়। নিজে তো শান্তি পাবেই না, আমাকেও শান্তি দেবে না তুমি। ইন্দুবালা মুখ না তুলেই বলেন, তুই শুতে যা ধনঞ্জয়, আর যাওয়ার সময় রান্নাঘরের দৌড়টা দিয়ে যা। ধনঞ্জয় যেতে চায় না। কাল সকালে এসব নিয়ে বসলে হতো না? এই এতগুলো নারিকেল এখন কুড়াবে, বাটবে? ইন্দুবালা বলেন, আমার ঘুম আসছে না। ধনঞ্জয় বিরক্ত হয়, তা আসবে কেন? ঘুমের ওষুধ খেয়েছ? ইন্দুবালা এই প্রশ্নের কোনো উত্তর দেন না। অনেকবার তাকে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু তিনি একবারের জন্য সে ওষুধ খাননি। তার মনে হয় একবার খেলে আর যদি কোনোদিন ঘুম না ভাঙে, এই তো কয়েকদিন পরেই হয়তো ঘুমিয়ে পড়বেন চিরকালের জন্য। তার আগে ওষুধ খেয়ে কি হবে? তার চেয়ে এই ভালো, সারা রাত ধরে কাজ করবেন। ধনঞ্জয়ের মেজাজ তিরিক্ষি হয়। ওঠো তো এবার, যাও তো ঘরে। ঘুম আসে না তো? ছেলেমেয়েরা পুজোয় কত কি পাঠিয়েছে সেগুলো দেখো গিয়ে। প্যাকেট পর্যন্ত খোলার সময় হয়নি তোমার। প্রত্যেক বছর ছেলের বউরা কত দামি দামি শাড়ি দেয়, সেগুলো পরা হয় না তেমন ইন্দুবালার। আলমারি ঠাসা হয়ে পড়ে থাকে। বড় নাতনি সুনয়নী আলমারি খুলে একবার অবাক হয়ে গিয়েছিল। এত এত কাপড় তোমার ঠাম্মি জমিয়ে রেখে দিয়েছ? ইন্দুবালা হেসে বলেছিলেন, একটা সময় ছিল দুটো কাপড়ে সারা বছর চালিয়েছি, এখন এগুলো দেখেও সুখ। কোথাও কি যাই যে পরব? সুনয়নী তাকে নিয়ে যেতে চেয়েছিল কোথাও সিনেমা দেখতে। যাবে ঠাম্মি, একবার চলো না। কি বিশাল বড় মল, তার মধ্যে সিনেমা হল। চলন্ত সিঁড়ি দিয়ে তোমাকে উঠিয়ে নিয়ে যাব দোতলায়। মোটা গদিওয়ালা সিটে হেলান দিয়ে বসবে। ইন্দুবালা যাননি। লক্ষ্মীও তাকে বলেছিল সিনেমা দেখতে নিয়ে যাবার কথা। টিকিট কেটে এনেছিল, কিন্তু কলকাতা তখন চলছে। সিনেমার হলের সামনে থেকে ফিরে আসতে হয়েছিল 3টে বাচ্চাকে সঙ্গে নিয়ে। বোম পড়েছিল। কারা যেন বাসে আগুন ধরিয়ে দিয়েছিল। একটা বড় মিছিলের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ। কোনো রকমে বাড়ি পৌঁছাতে পেরেছিল ওরা। তারও অনেক পরে অলোকেরা ভাত খেতে এলে বুঝেছিলেন কলকাতার পরিস্থিতি। না হলে এই ছেনুমিত্তির লেনে দিন দুনিয়ার খবর তিনি পাবেন কি করে? ধনঞ্জয় আবার ঘ্যান ঘ্যান করে, ঘুম না এলে সেলাই ফোলাই করো, সেটাও ভালো না লাগলে চোখ বন্ধ করে শুয়ে থাকো, আমি গরম জল হট ব্যাগে ঢেলে দিচ্ছি, পিঠে করে নিয়ে শোও, আরাম পাবে। ইন্দুবালা খুব শান্তভাবে তাকান ধনঞ্জয়ের দিকে। এই সময় তার একটুও ঝগড়া করতে ইচ্ছে করছে না। আমি কি করব না করব সব তুই বলে দিবি নাকি ধনা? ইন্দুবালার এই চাহনি ধনঞ্জয় চেনে। মনে যা ভেবেছে তাই করবে। সে দাঁড়ায় না, রান্নাঘরের দৌড় এঁটে চলে যায়। নারিকেল কুড়োতে কুড়োতে কোথা থেকে ইন্দুবালা যেন বাতাসে পান শিউলি ফুলের গন্ধ। চোখ বন্ধ করে হরিবষ্টমীর গান ভেসে আসে। যাও গিরিরাজ আনিতে গৌরী, উমা আমার কত কেঁদেছে। ঠাম্মার হাতে সিথে, মায়ের চোখ জলে ভরো ভরো। কপোতাক্ষের ধার ধরে কাশফুলের মাঠ পেরিয়ে আসছে ঢাকির দল। বাবা এনেছে নতুন শাড়ি ইন্দুর জন্য, লাল পাড়ের উপর ডুরে কাটা। কখন সেটা পরবে ভেবেই আর ঘুম আসছে না তার। ওদিকে চণ্ডী মণ্ডপে অধিবাসের ঘট বসে গেছে। মহালয়াতে পুজোও হয়েছে কাঁসার ঘণ্টা পিটিয়ে। 3টে গ্রাম পেরিয়ে ঠাকুর করতে আসা কুমুদ পালেরও তখন চোখ আঁকা হয়নি মা দুর্গার, তার ছানাপোনাদের। অনেকের সাথে ঠায় দাঁড়িয়ে আছে ইন্দুবালাও। চণ্ডী মণ্ডপের থামের সামনে টিম টিম করে জ্বলছে কুপি। কুমুদ পাল তোড়জোড় করছে কাজ শুরু করার। ঠিক সেই সময় কেউ একজন খোঁচা মারে ইন্দুবালাকে। সে বিরক্ত হয়, পেছনে ফিরে দেখে অতসী, স্কুলে একই ক্লাসে পড়ে। তারই দিকে তাকিয়ে, মুখে বল না অতসী, অমন খোঁচাচ্ছিস কেন? অতসী ফিসফিস করে বলে, বাড়ি চল, মেয়েদের ন্যাংটা ঠাকুর দেখতে নেই, মা বলেছে। ইন্দুবালা বলে, তোর মা বলেছে যখন তুই জানা, আমি এখন চোখ আঁকা দেখব, তারপর দুর্গার শাড়ি পরাও। অতসী মুখ বাঁকায়, এই জন্য সবাই তোকে ঢুলুনি বলে, বেটা ছেলেদের গায়ে পড়া। এই দেখ কে এসেছে, ডাকছে তোকে। ইন্দুবালা ফিরে তাকায়। দূরে অন্ধকারে বড় জাম গাছটার নিচে টিপ টিপ জোনাকির আলোর মাঝেই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে মনিরুল।
যদিও মনিরুল তাকে ডাকছে না একটুও, অনেক দূর থেকে সে দেখছে ঠাকুরের রং করা। তার সমবয়সী অনেক মুসলমান ছেলে এইসব দেখা হারাম বলে এই পথ মারায় না বড় একটা। কিন্তু মনিরুলের কেমন যেন অদ্ভুত ভালো লাগে। ওই টানা টানা চোখ দুটো, লাল কালির কাজল পরানো, কোন মায়া যেন তাকে ডাকে। ঠিক তার ইন্দুবালার চোখ দুটোর কথা মনে পড়ে যায় তখন। ভাবতে অবাক লাগে তার একটা মাটির তাল কিভাবে হয়ে ওঠে ঠিক রক্ত মাংসের মানুষের মতো। তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পায়, ঘরের মেয়ে বলে পুজো করতে হয় তাকে। হনহন করে এগিয়ে আসে ইন্দুবালা মনিরুলের দিকে। এত রাতে আধারে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার রাগটা যেন চড়াং করে মাথায় ওঠে। এখানে কি করছিস তুই? মনিরুল যে তৈরি ছিল না এই অতর্কিত আক্রমণের জন্য। সে ভেবেছিল তাকে যদি দেখতে পায় ইন্দুবালা তাহলে হয়তো ভালো লাগবে তার। কিন্তু যেভাবে ইন্দুবালা ঝাঁপিয়ে এসে পড়ল তার সামনে, ব্যাপারটা একটুও সুবিধার বলে মনে হলো না মনিরুলের। এমনিতেই হিন্দুপাড়ায় পুজোর সময় চণ্ডী মণ্ডপের সামনে ঘোরাঘুরি অনেকেই পছন্দ করে না, এমনকি তার ধর্মের মাতব্বরের লোকজনও না। কাজেই বেশ ঝুঁকি নিয়েই আসে মনিরুল। তার উপর আবার ইন্দুবালার রাগ। আমতা আমতা করে বলে, ঠাকুরের রং করা দেখছিলাম ইন্দু। ইন্দুবালা আরো রেগে যায়। তোর আবার ঠাকুরের রং করা দেখার কি আছে? আমি যা করব তোকেও তাই করতে হবে মনিরুল? রাগলে মেয়েটার নাকটা ফুলে ওঠে। মনিরুলের সেটা দেখতে ভালো লাগে, কিন্তু এখন একটুও তাকাতে পারছে না ইন্দুবালার মুখের দিকে। সবে গো ফোটা ছেলেটা মাথা নিচু করেই বলছে, তোর খারাপ লাগবে জানলে আসতাম না। ইন্দুবালা আরো ঝাঁঝিয়ে ওঠে। আসবি না? চলে যাচ্ছে মনিরুল আস্তে আস্তে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে। ইন্দুবালাও ফিরে যাচ্ছে চণ্ডী মণ্ডপে, কিন্তু সে দেখতে তো পাচ্ছে না মনিরুলের চোখে তখন শরতের জলে ভরা মেঘ। দু চোখ ছাপিয়ে গাল পেয়ে নেমেছে জলের ধারা। সবে ওঠা দাড়িগুলো ভিজে যাচ্ছে ভালোবাসার অভিমানে। জোনাকিগুলো ফিসফিস করে বলছে, ভালোবাসিস নাকি মনিরুল তুই ইন্দুকে? ওদিকে চণ্ডী মণ্ডপে ততক্ষণে মা দুর্গার চোখ আঁকা হচ্ছে। কুমুদ পাল তার শিল্পী হাতের ছোঁয়ায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেছে। কপোতাক্ষের মাটির ঠাকুরও যেন জ্যান্ত হয়ে উঠেছে একটু একটু করে। কিন্তু এইসব তখন আর ভালো লাগছে না ইন্দুবালার দেখতে। মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে তার। বাড়ি চলে যাচ্ছে ইন্দুবালা। কেন এমন করে বলতে গেল সে মনিরুলকে? কি ক্ষতি হতো মনিরুল দুর্গার চোখ আঁকা দেখলে? সবাই তো দেখছিল। ওই অতসীটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ইন্দুবালাকে বলে কিনা ছেলে ঢলানি। যত রাগটা সে অতসীর দিকে নিয়ে যেতে চায় তত রাগ গড়িয়ে আসে নিজের দিকে। ঠিক করলো কি ইন্দুবালা? নিজের সবচেয়ে কাছের বন্ধুকে অমন করে বলল সে। প্রত্যেক বছরই তো মনিরুল চণ্ডী মণ্ডপে আসে, ওদের সাথেই ঠাকুরের রং করা দেখে। এবার কেন মনিরুলকে তার অন্যরকম মনে হচ্ছে? কেন বারবার মনে হচ্ছে এই সব কিছু আসলে মনিরুলের জন্য করছে সে? মা দুর্গার চোখ আঁকা দেখে এসে ভেবেছিল সে একটা বড় চিঠি লিখবে মনিরুলকে। এবার যদি মনিরুল সেখানেই এসে গেল তাহলে লিখবে কি করে? আর যদি লেখেও তাহলে কি থাকবে সেই চিঠিতে? এমন কিছুতে নেই যা দেখেনি মনিরুল। আমি তোকে ওইভাবে বলতে চাইনি মনিরুল। আমি আসলে আমার আনন্দগুলো তোকে লুকিয়ে চিঠিতে লিখতে চেয়েছিলাম। থমকে দাঁড়ায় ইন্দুবালা অন্ধকারে আমলকি গাছটার নিচে। এইসব কি ভাবছে সে? নিজের গোপন আনন্দগুলো লিখতে চায় মনিরুলকে? ভালোবেসে ফেললো নাকি ছেলেটাকে? অন্ধকারের পুকুর পাড়ে সেই আমলকি গাছের তলায় দাঁড়িয়ে নিজের মুখটা যেন নিজেই চাপা দেয় ইন্দুবালা। কি বলছে সে? এক মুসলমান ছেলের সাথে এক হিন্দু মেয়ের বিয়ে? এই গ্রামের কেউ হতে দেবে না, কোনোদিন না। ঠিক সেই সময় ঝোপ থেকে বুড়ো তক্ষকটা যেন ডেকে বলে উঠেছিল, ঠিক ঠিক ঠিক। এই নিস্তব্ধ রাত্রে পুকুরে জলের মধ্যে ঢেউ তুলে সে কবে রিয়াজকে ভালোবাসতে গিয়ে মরে যাওয়া স্বর্ণলতা ভেসে উঠেছিল। বলেছিল, সাবধান ইন্দু, সাবধান, ওরা তোকে বাঁচতে দেবে না। প্রচণ্ড ভয়ে সেই অন্ধকার রাতে ছুটেছিল ইন্দুবালা। প্রথম ভালোবাসার আবিষ্কার যেন তাকে আচ্ছন্ন করে রেখেছিল গোটা পথ জুড়ে। খিড়কির দরজা খুলে তার অবশ্য মনটা ভালো হয়ে গেল। ঠাম্মা উঠান জুড়ে বসে নারকেল কুড়ছে, আর একদিকে দুধ জাল দিচ্ছে কাঠের উনুনে। কি করবে ঠাম্মা? ঠাম্মা হাসে। দেখ না কি করব।
ইন্দুবালা নাছোড়। না, আমাকে বলতেই হবে কি করছো তুমি। ঠাম্মা বলে, ওই বারকোষটা তোলতো ইন্দু। এগিয়ে যায় ইন্দুবালা, বারকোষ তোলে। তার নিচে সাজানো ছোট্ট একটা ছাঁচ, কোনটা ময়ূর, কোনটা পান পাতা, কোনটা বা আলপনার নকশা। ইন্দুবালার মুখটা যেন এই অন্ধকার রাতেও কালো আলো হয়ে ওঠে। তুমি চন্দ্রপুলি করবে ঠাম্মা? সরাসরি কোনো উত্তর দেয় না ইন্দুবালার ঠাম্মা। মা দুর্গাকে দেখেছিস তো দিদি ভাই, কেমন এক চালার নিচে স্বামী সন্তানদের নিয়ে শান্তিতে আছে। ওই শান্তিটাই বড় জিনিস, ওটা না থাকলে জীবনে কিছুই থাকবে না। ইন্দুবালা নড়ে চড়ে বসে। অশান্তির কি হলো ঠাম্মি? আমি কি কিছু করেছি? ঠাম্মা নারকেল বাটতে বাটতে বলে, না। কেন করবি দিদি ভাই? মানুষ করে, মানুষ মানুষের নামে বদনাম রটায়। এত রাতে সমস্ত মেয়ে বাইরে থাকলে বাড়ির অমঙ্গল হয়। গায়ের লোকে দু চার কথা বলে বটে। ইন্দুবালার চোখ ফেটে জল আসে। আমি কিছু করিনি ঠাম্মা, মনিরুলকে চলে যেতে বলেছিলাম। মেয়ের সরলতা দেখে ঠাম্মা কি করবে বুঝতে পারে না। বাড়ির ভেতরে যাতে আওয়াজ না যায় তাই তক্ষুনি ইন্দুবালার হাতে ধরিয়ে দেয় হাতখানা। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে উঠছে দিদি ভাই, যতক্ষণ না ক্ষীর হচ্ছে নাড়তে হবে, তলায় লেগে গেলে মুশকিল। ধরা দুধের গন্ধ হলে চন্দ্রপুলি কেউ খাবে না যে। নারকেল কোড়া হয়ে গেছে ইন্দুবালার। এই বয়সে 10টা নারকেল কোড়া চারটিখানি কথা নয়। ঘামছেন তিনি। এবার বাটতে হবে শিলে ফেলে পুরোটা, মিহি করে, যাতে একটু এবড়ো থেবড়ো কুচি মুখে না পড়ে। জিভে দেওয়ার সাথে সাথে গলে যায় চন্দ্রপুলি। দিনের বেলা হলে ধনঞ্জয় জোর করে মিক্সিতে বাটতে বলতো, কিন্তু ইন্দুবালা জানেন প্রাচীন এক শিলায় নারকেল বাটা আর যন্ত্রের বাটার মধ্যে অনেক তফাৎ থাকে। পাথরের ওই স্বাদটা কি 3টা স্টেনলেস স্টিলের ব্লেড দিতে পারে? কখনোই না। ইন্দুবালা তার শ্বশুর বাড়ির সেই কবেকার ভারী শিলখানা পাতেন, বাটতে বসেন। আর ওইদিকে তখন কবেকার যুগ এফাল ওফাল করে সিঁড়ি বেয়ে নেমে আসতে থাকে বড় খোকা, ছোট খোকা আর তার কোলে খুকি। আমরাও খাবো মা। ইন্দুবালা বলেন, আগে হোক তারপর খেও, এখন ঘুমিয়ে পড়ো যাও। কিন্তু কেউ যেতে চায় না। 3জনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ইন্দুবালার দিকে। ইন্দুবালা বুঝতে পারেন এরা এখন এখান থেকে কেউ নড়বে না। মায়ের জেদ আর ধৈর্য দুটোই তারা পেয়েছে। বড় ছেলেকে উনুনে দুধটা নাড়তে দিয়ে ছোট ছেলেটাকে এলাচ ছাড়াতে বলেন। মেয়েটা কোলে ঢুললেও বারবার জেগে উঠছে। ছোটর দিকে তাকিয়ে আছে। দাদা বলছে, ও বাবা বলতে শেখেনি, কারণ বাবাকে ও দেখেনি। তাছাড়া এই বাড়িতে বাবা বলে কেউ কাউকে ডাকে না, তাই ওই শব্দটা আপাতত ওর জীবন থেকে উধাও। দুধ উতলে ওঠার মতো হলে বড় খোকা ফু দেয়। ইন্দুবালা বকেন, ওইভাবে মুখের হাওয়া দিতে আছে? ঠাকুর খাবে না? ছোট খোকা এলাচ ছাড়াতে ছাড়াতে বলে, তাহলে আমরা কখন খাবো মা? মেয়েটা কোল থেকে মা মা বলে ডেকে ওঠে। ইন্দুবালা নারকেল বেটে চলেন। রাত বাড়তে থাকে। ঘন দুধ ক্ষীর হলে তার মধ্যে ওই নারকেল বাটা চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকেন, যতক্ষণ না মণ্ডটা শক্ত হয়। ছেলে দুটো ততক্ষণ বসে থাকে, রান্নাঘর দেয়ালে ঠ্যাস দিয়ে ঢোলে। ঘুমের মধ্যে মেয়েটা কাদা। ছোট ছোট ছাঁচে পুরগুলো পড়েন ইন্দুবালা। বড় কাঁসার থালায় ভর্তি হতে থাকে ময়ূর, নকশা কাটা নৌকা, পাপড়ি মেলা ফুল, জলের মধ্যে হাঁস, পদ্মপাতার আলপনা, আরো কত কি। ঘুম থেকে তুলে দেখান 2 ছেলেকে। মেয়েটার তো তখন অত বোঝার বয়স হয়নি। হা করে তাকিয়ে থাকে ছেলে দুটো, অবাক হয়ে। আর ইন্দুবালা ঠিক সেই মুহূর্তে কান্না পায়, ভীষণ কান্না। ফাঁকা রান্নাঘরে থালা ভরা চন্দ্রপুলি নিয়ে 70 পেরোনো ইন্দুবালা মুখে কাপড় গুজে হাহাকার করেন। পাছে ধনঞ্জয় শুনতে পায়, ছেলেদের ফোন করে ডাকে। ওরা যদি জেনে যায় ওদের মা সত্যি কত ভালোবাসে। ইন্দুবালা জানতে দিতে চান না তার এই ভালোবাসা কাউকে, এই পৃথিবীর কাউকেই জানতে দিতে চান না। যাদেরই ভালোবাসতে গেছেন তারাই চলে গেছে পৃথিবী ছেড়ে। এটা যে অভিশাপ তার জীবনে। উনি এই বয়সে সন্তান শোক পেতে চান না। ঠাম্মা তাকিয়ে থাকে ফর্সা হয়ে আসা আকাশের দিকে। কাঠের উনুন প্রায় নিভে গেছে।
উঠানখানা ভর্তি হয়ে আছে হাতে করা ঠাম্মার চন্দ্রপুলিতে। মেয়ে মানুষের এত কান্না কিসে? বুকে পাথর না বসাতে পারলে মেয়ে মানুষ হয়েছিস কি জন্য তুই? যা সাজি ভরে শিউলি ফুল তুলে নিয়ে আয় তো দিদি ভাই, বোধনের পুজোতে লাগবে। সঙ্গে কয়েকটা চন্দ্রপুলিও নিয়ে যা, যাকে ভালো লাগবে তাকে দিস। জীবনে বিলিয়ে দেওয়ার যে আনন্দ আর কিছুতে নেই রে। ইন্দুবালা শাড়ির আঁচলে বেঁধে চন্দ্রপুলি সাজি নিয়ে সারা রাত না ঘুমানো চোখে পুণ্যের জলে ফুল তুলতে। কিন্তু কোন দিকে যাচ্ছে সে? এ তো ভট্টাচ পাড়া না, বিশালক্ষী তলা পেরিয়ে সে যাচ্ছে মুক্তার পাড়ায়। কেন যাচ্ছে সে? অনেক ভোরে মুক্তার পাড়ার মাঠে শিউলি গাছের নিচে কারা যেন সাদা চাদর মেলে বসে থাকে। সেই চাদরের টুকরোগুলো কুড়িয়ে সাজিতে ভরতে ভালো লাগে ইন্দুবালার। শরতের এই ভোরেও কেমন যেন হেমন্তের হাওয়া দিচ্ছে, শিরশির করছে গা। চারিদিকে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো কুয়াশা জমাট বেঁধে আছে। থমকে দাঁড়ায় ইন্দুবালা শিউলি গাছটার সামনে এসে। কে দাঁড়িয়ে ওখানে? কে? এগিয়ে আসে মনিরুল। এত ভোরে এখানে কি করছিস? কোনো কথা না বলে চলে যাচ্ছিল মনিরুল। যদিও সে জানতো এ গাছেই ফুল কুড়াতে আসবে ইন্দুবালা। তাকে আসতেই হবে। সারা রাত তো ঘড়ির মধ্যে এঁকেছে ইন্দুবালার চোখ, কাজল দিয়ে টানা টানা। ইন্দুবালা ডাকে, মনিরুল। দাঁড়িয়ে পড়ে ছেলেটা। এগিয়ে আসে ইন্দুবালা। মনিরুল বিড়বিড় করে। কোনো এক শরৎ সকালে জীবনের প্রথম ভালোবাসার জন্য মিথ্যে কথা বলে। আমি জানতাম না তুই এখানে আসবি। আমি তো। ইন্দুবালা হাত চাপা দিয়ে মনিরুলের ঠোঁটে, যেন ছ্যাঁকা লাগে মনিরুলের। এত তাপ কিসের? ইন্দুবালার হাত কাঁপছে। সে তাকিয়ে আছে মনিরুলের দিকেই। আমাদের ঠাকুর ঘরে নবদ্বীপ থেকে আনা অনেক পুরনো একটা কেষ্ট ঠাকুর আছে। ঠাম্মা শাশুড়ি তার শাশুড়ির ঠাকুর সেটা। তুই তার মতো চোখ কেন পেলি রে মনিরুল? সারাক্ষণ আমার চোখে ভাসে। আস্তে আস্তে সরিয়ে নিয়েছিল ঠোঁটের উপর থেকে হাতটা। বাড়ি ফিরে কতবার সেই হাত নিজের ঠোঁটের উপর রেখেছিল ইন্দুবালা। তার আগে শাড়ির খুঁট খুলে মনিরুলের হাতে ধরিয়ে দিয়েছিল সারা রাত ধরে তার ঠাম্মার আর তার মিলে করা চন্দ্রপুলি। ঠাম্মা তাকে বলেছে, যাকে ভালো লাগবে তাকে দিস। আর একটা কথাও বলেনি। একটাও শিউলি ফুল না কুড়িয়ে খালি সাজি নিয়ে বাড়ি ফিরে এসেছিল মেয়েটা। সেবার ইন্দুবালা বিছানায় শুয়ে কাটিয়েছিল পুরো পূজাটা। ধুম জ্বরে দশমীর সকালে দেখেছিল তার জানালার কাছে রাখা আছে এক মুঠো শিউলি ফুল। ছোট্ট চিরকুটে লেখা ছিল, মা দুর্গা বলল যাকে ভালো লাগে তাকে দিও। সেদিন মনিরুলের হাতের লেখা চিনতে একটুও দেরি হয়নি ইন্দুবালার। দুজনে ভালো লাগা কোনো এক শরতের সকালে চন্দ্রপুলি আর শিউলি ফুলে মিলে গিয়েছিল। তারও অনেকদিন পর কোনো এক শরতের মন কেমন করা দিনে কপোতাক্ষের বলিকাদা মেখে পড়েছিল মুক্তিযোদ্ধা মনিরুলের দেহ। সেই বছর সেই গ্রামে কোনো দুর্গাপূজা হয়েছিল কিনা জানেন না ইন্দুবালা। সেই বছর তো যুদ্ধ, নতুন দেশ করার স্বপ্ন সবার চোখে। সেই চোখগুলো খুঁজে খুঁজে গঙ্গা জলে কালো তিল দিয়ে অর্পণ করেন ইন্দুবালা। পুজোতে তাই মন ভালো থাকে না তার। পুজো কাটে বিষণ্ণতায়। সকালে উঠে ধনঞ্জয় দেখে কাচের বয়ামে ভর্তি করে রাখা আছে চন্দ্রপুলি। ইন্দুবালা যখন কুচো গজা ভাজছেন, ঠিক করে রেখেছেন ও বেলায় লবঙ্গ লতিকা করবেন। ধনঞ্জয় বুঝতে পারে না এটা কি ইন্দুবালার পাগলামো না জেদ। সারা রাত এইসব করে তুমি তো মরবেই, তোমার ছেলেরা আমাকে জেলে দেবে। ইন্দুবালা কুচো গজা ছাঁকনি দিয়ে তুলে চিনির রসে ভিজিয়ে দিয়ে বলেন, আহা ধনা, তুই ওইভাবে বলিস না। ছেলে মেয়েগুলো বিজয়ের পরে এসে একটু মিষ্টিমুখ করবে না? ওই যে চাঁদা তুলতে এসেছিল নন্টু পিন্টু, বাজারের লোকগুলো, কালেক্টর অফিসের বাবুরা, ওদের একটু দেব না হাতে? হোটেল যবে শুরু হয়েছিল সেই বছর পুজো থেকেই বিজয়ের মিষ্টি শুরু করেছিলেন ইন্দুবালা। সেই সময় লক্ষ্মী থাকতো, হাতে হাতে কাজগুলো করে দিত মাঝে মাঝে। দুই ছেলে মেয়েও সাহায্য করত অল্প স্বল্প। একটু বড় হলে তারা ঠাকুর দেখার নাম করে কেটে পড়তো যে যার মতো। শুধু ইন্দুবালা থেকে যেতেন একা। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেটে যেত তার রান্নাঘরে বিজয়ের মিষ্টি তৈরিতে। তার না ছিল নতুন কাপড় পরা, না ছিল প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দেয়া।
সেসব তিনি বিয়ের আগে কলাপতান কপোতাক্ষ নদে বিসর্জন দিয়ে এসেছিলেন অনেক আগেই। দশমীর সন্ধ্যেতে বৃষ্টি নামে ঝমঝম করে। সেই বৃষ্টির মধ্যে ইন্দুবালা ভাতের হোটেলের সামনে এক এক করে গাড়ি এসে দাঁড়ায়। বড় খোকা আসে, ছোট খোকা, তাদের বউরা, নাতি নাতনি সবাই প্রণাম করে। একতলা থেকে দোতলা সবাই হইচই করে দাপিয়ে বেড়ায়। মায়ের হাতে তৈরি করা চন্দ্রপুলি, কুচো, গজা, লবঙ্গ, লতিকা, নিমকি সবাই পেট পুড়ে খায়। ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। ওরা সবাই গল্প করে। ওদের মাঝে বসে ইন্দুবালা চুপ করে শোনেন সেই গল্প। কোথায় কোন ঠাকুর কত বড় হলো, কে প্রাইজ পেল, তাদের সবচেয়ে দামি শাড়িটা পরতে গিয়ে বড় বউয়ের কি হলো, নাতি নাতনিরা কিভাবে পুজো কাটালো, কোথায় কত লোক হলো, অঞ্জলি দিতে গিয়ে পুরোহিত কেমন করে বাজে মন্ত্র পড়েছিল, ছোট বউরা কোন রেস্টুরেন্টের খাবার খেতে গিয়ে একবারও মুখে তুলতে পারেনি, এইসব। তার মধ্যে খুকি ব্যাঙ্গালোর থেকে ভিডিও কল করলে ওদের নিজেদের মধ্যে গল্প আরো বাড়ে। সবাই সবার কথা বলে, কিন্তু ওদের সবার মধ্যে বসে থেকেও ইন্দুবালার কিছু গল্প করার থাকে না। ছেলেরাও একবারের জন্য জানতে চায় না তাদের মা কোথাও গিয়েছিল কিনা, অঞ্জলি দিয়েছিল কিনা। তারা জানে না তাদের মায়ের ধর্ম কর্ম সব ওই একটি, ইন্দুবালা ভাতের হোটেল। ঠাকুরের আপ্ত বাক্য যা সারা জীবন ধরে মেনে চলেছেন, জীবে প্রেম। আর কে না জানে খাওয়া ছাড়া প্রেম সম্পূর্ণ হয় না। তাই ইন্দুবালা ভাতের হোটেল নামের এক নির্জন দ্বীপে ইন্দুবালা সেই ভালোবাসার পসরা সাজিয়ে রাখেন। সবাই আসে তাদের ভালোবাসা ভাগ করে নেয়, কিন্তু ইন্দুবালার কিছু ভাগ করার থাকে না। তিনি শুধু অফুরন্ত বিলিয়ে চলেন তার স্মৃতি রান্নার এক পদ থেকে অন্য পদে। যারা বুঝতে পারে তারা একটু বেশি আনন্দ পায়, আর যারা খাবারের সাথে মজে থাকে তারা শুধু রসনার মজা পায়, ভেতরের মানুষটার নয়। অনেক রাতে শুতে এসে প্রতি বছরের মতো এই বছরও ইন্দুবালা তার হিসেবের খাতা টেনে নেন। একটা সাদা পাতায় লাল কালিতে লেখেন শুভ বিজয়া। সেটা যে কাকে লেখেন, কেন লেখেন, সেটা আজ পর্যন্ত কেউ জানে না। নিত্য নতুন গল্প পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। ধন্যবাদ।